TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। নিউ ইয়র্কে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন, জাতিসংঘের মহাসচিব এবং ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক প্রধান সহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানদের সাথে তার বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা এই বৈঠকগুলোর প্রভাব এবং ফলাফল নিয়ে আলোচনার চেষ্টা করব আজকে। সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের রাজনৈতিক নেতৃত্বকে বাংলাদেশ সরকার এ ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সম্প্রতি অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তারা ঝাড়খণ্ডে কথা বলেছেন, যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পায় তাহলে তাদেরকে ঝুলিয়ে পেটাবেন, এরকম তিনি কথা বলেছেন, উল্টো করে ঝুলিয়ে পেটাবেন। মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8টি সংশোধনীর প্রস্তাব করেছে বাংলাদেশের আইন মন্ত্রণালয়। এছাড়া গুম করে রাখাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার ঢাকার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় প্রস্তাবগুলো তুলে ধরা হয়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয়, সুবিচারের জন্য আইনটি সংশোধন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি যে গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে এই যে ধরনের অপরাধের কথা বলা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদি এসব সংঘটিত হয়েছে। ধারণা করা হচ্ছে যে 10 বছর, অনেকে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে যদি এই আইনটি সংশোধন যে প্রস্তাব দেওয়া হয়েছে, যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেই অনুযায়ী সংশোধন হয়। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সবচেয়ে বড় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার হিজবুল্লাহর প্রায় 300 অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এসব হামলায় প্রায় 500 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় আহত হয়েছে আরও 1000-এর বেশি মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু সহ স্বাস্থ্যকর্মী। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। এর বাইরে আমেরিকার রাজনৈতিক এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা থাকতে পারে। আমার সাথে আজকে আলোচনার জন্য আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মনির মুস্তফা আলী, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, সাদার্ন ইউনিভার্সিটি ইন ব্যাটন রুজ, লুইজিয়ানা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই যাব সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে। দেখেন, অমিত শাহর বক্তব্য শুনেছেন, ঢাকা প্রতিবাদ করেছে। তো এই প্রতিবাদ গত সরকারের আমল যে ধরনের সম্পর্ক ছিল সেটার মধ্যে পার্থক্য টানা যায় কিনা? হ্যাঁ, পার্থক্য নিশ্চয়ই টানা যায়, কিন্তু তার চেয়ে বড় কথা যে মন্তব্য তিনি করেছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর, নিন্দনীয় মন্তব্য। কোনো ভদ্রলোকের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক ভাষা দেন, কোনো ভদ্রলোক, সজ্জন লোকের মুখ থেকে এই ধরনের কথা বেরো না। এর আগে তিনি ভারতের ইলিগাল মুসলমানদের সম্পর্কে মন্তব্য করেছেন টার্মাইটস, কয়েক বছর আগে শেখ হাসিনা সরকার আমলে, এবং শেখ হাসিনা সরকার নিজে সেই বক্তব্যের মৃদু প্রতিবাদ করেছিলেন। যাই হোক, ফলে ভারতের মুসলমানদের ব্যাপারে যে ভারতের যে সাম্প্রদায়িক মোদী সরকার, বিজেপি সরকার, তাদের নীতি অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ধ্বংসাত্মক, মানবতা বিরোধী। তো তারা একের পর এই সমস্ত কথা বলছে। আর পারস্পরিক সম্পর্কের জন্য তারা বাংলাদেশের অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে যাচ্ছে, তো অনুপ্রবেশকারীদেরকে যে কোনো দেশের অনুপ্রবেশকারী, ভারতীয় হোক, বাংলাদেশি হোক, অন্য কোনো দেশীয় অনুপ্রবেশকারী যে কোনো দেশে হলে ইলিগাল লোককে, তাদের জন্য আইন থাকবে, আইন অনুযায়ী তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। বাংলাদেশে এরকম পেলে আমরা, বাংলাদেশ সরকার সেরকম ব্যবস্থা নেবে। তারপর সেই ব্যবস্থা কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে হতে হবে। জাতিসংঘের সনদে স্বাক্ষরকারী সকল রাষ্ট্রের আন্তর্জাতিক আইন অনুসারে বিদেশিদের, অনুপ্রবেশকারীদের, অপরাধীদের, ড্রাগ ডিলারদের সবাইকে সেভাবে ট্রিট করতে হবে।
মানে জাতিসংঘের সনদের নীতি অনুসারে, আন্তর্জাতিক সমস্ত সনদের নীতি অনুসারে। ফলে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা অগ্রহণযোগ্য। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের মানে জনগণের প্রতি এক ধরনের অশ্রদ্ধার প্রকাশ পেয়েছে তাকে। তিনি এমনিতে তো তিনি আইন বিরোধী কথা বলেছেন, মানে অশোভন কথা বলেছেন, কিন্তু অশ্লীল কথা বলেছেন, অকূটনৈতিক কথা বলেছেন, কিন্তু এটা বাংলাদেশের বিরুদ্ধে তার এক ধরনের অত্যন্ত ভয়ঙ্কর মনোভাব প্রকাশ পেয়েছে। আর গত সরকারের আমলে সরকারি দুই সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল। বাংলাদেশ থেকে বাংলাদেশ ভারতের চাহিদা মতো অনেকগুলো কাজ করে দিয়েছে। তাদের যে আমাদের সীমান্তবর্তী এলাকায় কিছু কিছু ভারতীয় বিদ্রোহীদেরকে অভিযোগ ছিল যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তাদেরকে স্থান দেওয়া হতো, এমনকি সামরিক ট্রেনিংও দেওয়া হতো। সত্য মিথ্যা জানি না, তাদের অভিযোগ ছিল। এবং তাদের কেউ কেউ বাংলাদেশে এসে পরবর্তীতে আশ্রয় নিয়েছিল। আশ্রয় প্রার্থীদেরকে সেখানে ফেরত পাঠিয়েছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে। আর ওখানে মানে ওদেরকে আশ্রয় প্রদান আমাদের সীমান্ত এলাকায়, আমাদের পার্বত্য এলাকায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য অনেক সুবিধার ভিতরে ভারত বাংলাদেশ থেকে এই সুবিধা পেয়েছে। এখন নতুন ব্যবস্থায় তারা সেই সুবিধা নিয়ে সম্ভবত ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে, নতুন সরকার আমলে কি ধরনের কি হয়। এই জন্য তারা অগ্রিম সম্ভবত এই ধরনের কথা বলছে। কিন্তু অগ্রিম কথা এই ধরনের না বলে কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে বলা যায়, কূটনৈতিক সূত্রে তাদের উদ্বেগের কথা তারা জানতে পারে। আমি একেবারে কুণ্ঠাহীন চিত্তে তার এই ভাষার নিন্দা করছি। রাইট, আপনাকে ধন্যবাদ ডক্টর মুনীর মুস্তফা আলী। এই বক্তব্যের প্রতিক্রিয়া তো আপনি দেবেনই, কিন্তু আপনাকে যেটি প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকের পরে বা সেই বৈঠককে কেন্দ্র করে ভারতের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার ক্ষেত্রে, সমঝোতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি না? ডক্টর মুনীর মুস্তফা আলী। আপনাকে ধন্যবাদ। ভারতের সাথে বাংলাদেশের কি সংলাপ হবে, কি কথাবার্তা হবে, সেটা কি বাইডেন বলে দেবে? আমি তো সেটা মনে করি না। বাইডেন একটা থার্ড কান্ট্রি, সেই থার্ড কান্ট্রি একজন বলে দেবে যে বাংলাদেশের সাথে ভারতের কি কথা বলতে হবে। আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত দ্বন্দ্ব হোক, যে সমস্ত বৈষম্য থাক, যে সমস্ত ডিসপ্যারিটি থাকুক, সেগুলো দুই দেশের মধ্যেই আলাপ আলোচনা করে করতে হবে। তা আমি একটু যে আপনার অমিত শাহর কথাটা আমি একটু মন্তব্য করতে চাই, কারণ এই অমিত শাহর নামটা মনে হলেই আমার ওই অনেক কথা মনে পড়ে যায় আর কি। সে এই যে মোহাম্মদুল্লাহ ভাই যেমন বলেছেন যে সে কয়েক বছর আগে সে ওই যে টার্মাইটের সাথে করেছে, এবং সে কথা বলেছিল যে বাংলাদেশিদের যদি সুযোগ দেওয়া হয় ইমিগ্রেশনের, ভারতীয় ইমিগ্রেশনের, তাহলে বাংলাদেশ একের সমস্ত লোক ভারতে চলে আসবে। এ ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গের কিছু মিডিয়াও তার উপর চড়া হয়েছিল এবং তাকে যাতা বলে তাকে করেছিল। এখন এখানে কথা একটা জিনিস কিন্তু এখানে ইমপ্লিসিট আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ অত্যন্ত গরিব দেশ, ভারত অত্যন্ত ধনী দেশ। বাংলাদেশের লোক চায়, মানে ইকোনমিক কারণে তারা চায় বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে। হ্যাঁ, তা এখানে তো তাকে বলা উচিত, মানে তাকে বলা হয়েছে, অতীতে বলা হয়েছে এবং এখনো বলা উচিত যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম তোমাদের চাইতে বেশি, কাজেই বাংলাদেশ গরিব না, অন্তত ভারতের চেয়ে গরিব না। কাজেই ভারতের লোক আমরা আশা করতে পারি যে তারা বাংলাদেশে আসতে পারে, কিন্তু বাংলাদেশি লোক ভারতে ইকোনমিক কারণে যাবে না। রাইট। তো যেটা আপনি বললেন যে দ্বিপাক্ষিক যে ঘটনাগুলো আছে, আমি যেটা বলতে চেয়েছি যে জো বাইডেনের সাথে বৈঠকের পরে ডক্টর ইউনূসের হাত শক্তিশালী হবে কিনা, তার সরকার শক্তিশালী হবে কিনা, বহির্বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি কোন জায়গায় দাঁড়াবে বা নতুন করে ডিফাইন করবে কিনা, বাংলাদেশকে নতুন চোখে দেখবে কিনা। আমি বলতে চাচ্ছি যে জো বাইডেনের সাথে বৈঠকের পরে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে বা বিভিন্ন পক্ষের সাথে আলোচনার ক্ষেত্রে ডক্টর ইউনূস আরও সাহস পাবেন কিনা, মানে কোনো প্রভাব দেশের বাইরে পড়বে কি না, এটা জানতে চেয়েছি। তার জন্য নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এর আগেও বলেছি যে ইউনূসের যদি কোথাও সাপোর্ট থেকে থাকে
সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের সবচেয়ে বেশি, তারপরে ইউরোপে। কাজেই সেখানে তার হাত আরো মজবুত করবে। এই যেটা কথাবার্তা হবে সাইড লাইনে আগামীকাল, সেখানে দেখা যাবে যে তার হাত আরো মজবুত করবে বাইডেন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. এই যে সে ইন্টারভিউটা পেলো বাইডেনের সাথে, মানে ইতিপূর্বে বাংলাদেশের কোনো নেতা তো এভাবে সাইড লাইনে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলার সুযোগ পায়নি। সেখানে প্রফেসর ইউনুস পেয়েছে, এবং তার পিছনে পাওয়ার কারণ হলো তাদের জানাশোনা অনেক আগের থেকেই বাইডেনের সাথে বা অন্য পলিটিশিয়ানদের সাথে, আমরা জানি ক্লিনটন ফ্যামিলির সাথে, রাইট, ফর্মার সেক্রেটারি অফ স্টেট ক্লিনটনের সাথে তার পার্সোনাল বন্ধুত্ব, বলবো যে ব্যক্তিগত বন্ধুত্ব তার, কাজে সেটা পাবে। এবং এই যে ভারতের ব্যাপারে যেটা বললেন, ভারতের তো মোদির সাথেও তার একটা আলাপ হয়েছে, বাংলাদেশ নিয়ে তার আলাপ হয়েছে, কাজে বাংলাদেশ প্রসঙ্গটা উঠবে। এবং বাংলাদেশ প্রসঙ্গটা উঠলে আমি যেটা বললাম যে সমস্ত ব্যাপারে আমাদের দেনা পাওনার ব্যাপারটা আছে, সেই সমস্ত দেনা পাওনার ব্যাপারে আমরা কথা বলবো। যেমন ধরেন এই যে বর্ডার কিলিংটা হয়, বর্ডার কিলিংটা মানে চলছে, এটা তো আমরা দেখছি গত অনেক বছর যাবত এটা চলছে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা কথা বলতে পারি তাদের সাথে আমাদের যে ট্রেড ডেফিসিট আছে, মানে সেটা বাইডেন যে কিছু করতে পারবে, অন্তত তাকে বলা যাবে যে সে আমার পাশের দেশ, তার সাথে আমার এই ট্রেড ডেফিসিট আছে, আমাদের মার্কেট তাদেরকে দিচ্ছে কিন্তু তাদের মার্কেট আমাদেরকে দিচ্ছে না, সেটা নিয়ে কথা হতে পারে। আপনার যে ট্রানজিটের ব্যাপারে কথা নিতে হবে, যে আমরা হান্ড্রেডস অফ মাইলস ট্রানজিট দিয়েছি, কিন্তু তারা আমাদেরকে মানে 30-40 মাইলস ট্রানজিট দিতে পারছে না, এই সমস্ত ব্যাপারে কথা হতে পারে। কাজেই আমি মনে করি যে এই যে ইন্টারভিউটা সে পেয়েছে বাইডেনের সাথে, তার যে অডিয়েন্সটা পেয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এখন বাংলাদেশের ভাবমূর্তিটা কি হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে এই গভর্নমেন্টের সাকসেস বা ফেলিয়ারের উপর। তবে সাকসেসে তাদের যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, বাংলাদেশের জনগণ তাদেরকে সময় দিয়েছে, এবং বহির্বিশ্ব, আপনার ভারতকে বাদ দিলে বাকি যে দেশগুলো আছে তারা এই গভর্নমেন্টের পিছনে আছে। কাজেই তার সাকসেসফুল হওয়ার প্রচুর সুযোগ তার আছে। এবং এগুলো কিন্তু সে যদি সাকসেসফুল না হয়, তাহলে কিন্তু এই প্রশ্ন উঠবে যে এত সমর্থন থাকা সত্ত্বেও সে কেন সাকসেসফুল হতে পারলো না। এখনো তো সেই ঘটনা ঘটেনি, এখনো সাকসেসফুল হওয়ার পথেই আছে, এরকমই বলা যেতে পারে। জো বাইডেনের সাথে যে আলোচনাগুলো হতে পারে, সাধারণভাবে আমরা যেগুলো অনুমান করতে পারি, যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বা বাংলাদেশকে আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হতে পারে, বিনিয়োগ বিষয়ে আলোচনা হতে পারে, ক্লাইমেট অ্যাকশন নিয়ে আলোচনা হতে পারে, সিকিউরিটি নিয়ে আলোচনা হতে পারে, গভর্নেন্স নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে আলোচনা হতে, যেগুলো সবসময় এই বলে আসছে আমেরিকা, বাইডেন প্রশাসন বা আগের প্রশাসনগুলো এবং আওয়ামী লীগ সরকার বা অন্যান্য সরকারগুলো এই গভর্নেন্স, হিউম্যান রাইটস এই বিষয়গুলো সবসময় এড়িয়ে গেছে, যেটা হয়তো এবার খুবই ইফেক্টিভলি আলোচনায় আসবে। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনা হতে পারে, এবং রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আসলে বাংলাদেশের চেয়ে বাংলাদেশের অন্যান্য পার্টি যারা আছে জাতিসংঘে, তাদের উপরে বিষয়গুলি নির্ভর করছে, সেটা এখন কোন দিকে যাবে সেইটা আমি একই যে প্রশ্নটি করেছিলাম যে এই জো বাইডেনের সাথে মিটিংয়ের প্রভাব আমি জানতে চাইব সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে, জেনে তারপরে একটা বিরতিতে যেতে চাইব। জি, আপনি যেটা বললেন রোহিঙ্গা ইস্যু নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, কারণ বাংলাদেশ চাচ্ছে এইটার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, এদের প্রভাব খাটিয়ে এরা যদি অন্তত রোহিঙ্গাদের প্রত্যর্পণের ব্যাপারে কোনো ব্যবস্থা করতে পারে, এইটা একটা। 2 নম্বর হচ্ছে, যতদিন তারা বাংলাদেশে আছে তাদের জন্য যে আন্তর্জাতিক বিভিন্ন লেভেল থেকে বরাদ্দ যা আসছিল সেটা ফুরিয়ে গেছে, সেটা অনেক কমে গেছে। তো তাদেরকে সাস্টেইন করার জন্য, রাখার জন্য আমাদের খরচাটা, সেটার ব্যাপারে আলোচনা। আর এমনিতে এই নতুন সরকারের পলিসি নিয়ে জেনারেল, দেখুন বাংলাদেশের লোক
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে একটি সেকুলার ডেমোক্রেটিক কথা বলে আসছে। আমাদের গণতন্ত্র আছে, ডেমোক্রেটিক রাষ্ট্র ঠিক আচরণে আমাদের তেমন কখনো হয়নি, কিন্তু সেকুলারিজম যুক্তরাষ্ট্র কিন্তু সিগনিফিকেন্টলি বাংলাদেশকে তারা যখন মেনশন করে বাংলাদেশে সব সময় বলে আসছে মডারেট ইসলামিক। ফলে এই যে সাম্প্রতিককালে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা যেটা দেখছি, ছাত্র জনতার বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেটা দেখছি, মানে শিবির জামাত অন্যান্য ইসলামিক দলগুলো, ঢাকা ইউনিভার্সিটি থেকে মানে ইসলামিক জলসা হচ্ছে, মৌলানা সাহেবরা সেখানে যে বক্তব্য দিচ্ছেন, এবং বাংলাদেশের বেতারে আপনার উর্দু সার্ভিস চালু করার প্রস্তাব হচ্ছে, ঢাকায় জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এই সমস্ত যে আপনার নতুন জজবা দেখছেন, বা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ইত্যাদির ক্ষেত্রে আমরা দেখছি যে ছাত্র শিবিরের লোকজন হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে যারা আন্দোলন করেছে। আমরা দেখছি যে ছাত্রলীগের কমিটির মধ্যে একজন ছিল যাকে পাওয়া গেছে, তিনি একসময় ছাত্রলীগ করতেন, এখন দেখা গেল তিনি ছাত্র শিবির নেতা, এরকমও দেখা যাচ্ছে। কিন্তু এরকম দেখা যাচ্ছে, এবং এই যে এগুলার পেছনে যুক্তরাষ্ট্র, এই যে বাংলাদেশে পরিবর্তন হলো, এটা ভারতের জন্য একটু অস্বস্তিকর মনে হচ্ছে ভারতের দিক থেকে, কিন্তু এর পেছনে যে যুক্তরাষ্ট্রের হাত নেই এটা বলা মুশকিল। সম্ভবত যুক্তরাষ্ট্র যদিও শেখ হাসিনা এবং তার আগের সরকার আমলেও তারা গুড গভর্নেন্সের প্রতি জোর দিয়েছে, আর শেখ হাসিনা সরকার আমলে বিশেষ করে গণতন্ত্র এবং গুড গভর্নেন্সের ব্যাপারে তারা বারবার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, তাদের সমস্ত পরামর্শ উপেক্ষা করা হয়েছে। ফলে তারা বাহ্যিকভাবে হেরে গেলেও বোঝা যাচ্ছে যে পেছনে তাদের এই যে সমস্ত উত্থান হলো, এর পেছনে আমরা ভবিষ্যৎ যখন এই সমস্ত দলিল মানে মুক্ত হবে, আমরা আপনারা কে কখন থাকে জানি না, কিন্তু তখন দেখা যাবে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন বা কোনো না কোনো ভূমিকা ছিল। যাই হোক, যেটাই হোক, বাংলাদেশ গণতন্ত্রের পথে থাকুক, এটা আমাদের কাম্য প্রতিবেশীদের সাথে। এবং আমার ধারণা মানে উনি সম্ভবত বাংলাদেশে মানে মডারেট ইসলামিক কান্ট্রি এইদিকে জামাত ইত্যাদিকে নিষিদ্ধ করা, এগুলার উনি ওনারা চান না, কখনোই চান না, এটা করবেন না। কিন্তু একটু প্রাইভেটলি হয়তো বলবেন যে যেন একেবারে মানে মৌলবাদীদের উত্থান না ঘটে, সম্ভবত সেটা একটা বলবেন। দ্বিতীয়ত সম্ভবত এটা বলবেন ভারতের ব্যাপারে, যে তোমরা তাদের সাথে সুসম্পর্ক মেনটেন করার চেষ্টা করো উইদিন দি লিমিটস, এবং আমরা ভারতকেও, আপনি নিশ্চয়ই মোদীকেও তিনি বলেছেন যে বাংলাদেশের নতুন সরকারের ব্যাপারে তোমরা কোনো কঠোর অস্বস্তিমূলক নীতি নেবে না। আমি নিশ্চয়ই সেটা মডারেটলি অত্যন্ত ভদ্রভাবে খুব কৌশলে তিনি সেটা বলেছেন। বাংলাদেশকেও সম্ভবত ডিপ্লোম্যাটিক ভাষায় সেটা বলার চেষ্টা করবেন। তো এই পরে কিন্তু ওভারঅল এই সরকারকে মডারেট ইসলামিক রাষ্ট্র রাখা সেটা যুক্তরাষ্ট্রের এবং ভারতের এই পশ্চাতে, ওইদিকে যেমন চীন এবং পাকিস্তান আছে, এই দিকটা তো ভারতের জন্য একেবারে স্বস্তিকর একটা পরিবেশ না হতো। ভারতের উপর একটা প্রেশার বজায় রাখা যুক্তরাষ্ট্রের সম্ভবত গ্লোবাল পরিস্থিতির অংশ, যাতে করে ভারত যুক্তরাষ্ট্রের কথা মতো চীনের বিরুদ্ধে, ভারতের নিজের স্বার্থে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে চীনের বিরুদ্ধে কোয়াডের যে পলিসি সেটার সাথে সংহত হয়, রাশিয়া থেকে সরে আসে এবং রাশিয়ার থেকে অস্ত্রশস্ত্র কেনা কমিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম বিশ্ব থেকে আরো বেশি অস্ত্র কেনে। এবং এই রিসেন্টলি নতুন একটা মানে কম্পিউটারের স্পেশাল ধরনের চিপ কন্ডাক্টর সম্ভবত কারখানা ভারতে করার ব্যাপারে মোদির সাথে বৈঠকে তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন। হবে কি না হবে সেটা অন্য কথা, আপাতত আশ্বাস দিয়েছেন। ফলে ভারত ক্যারট অ্যান্ড স্টিক দুই ধরনের পলিসি নিচ্ছে, প্রচ্ছন্ন এবং প্রকাশ্যে নিয়ে ভারতকে তাদের লাইনে রাখছে, তাদের সাথে ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। বাংলাদেশ তো তাদের ঘনিষ্ঠ হবেই। এবং ডক্টর ইউনূসের প্রতি, ডক্টর ইউনূসকে যেটা প্রফেসর সাহেব বলেছেন এটা উল্লেখ করা উচিত, ডক্টর ইউনূসকে যে মানে এইরকম একটা বৈঠকের ব্যবস্থা করছেন, যা কেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে আঙ্কা এই যুক্তরাষ্ট্র জেনারেল অ্যাসেম্বলির মিটিং এর পাশে একসাথে সবাইকে রিসেপশন দেন, সেখানে হ্যান্ডশেক করেন, হাউ ডু ইউ ডু এগুলা বলেন, দ্যাটস ইট। প্রাইভেট এই ধরনের আলাদা বৈঠক করেন, এই প্রথম হচ্ছে। তো পাশ্চাত্যের কাছে ইউনূসের গুরুত্বের একটা প্রধান কারণ এখানে উল্লেখ করা উচিত। কেন তাকে এরা যে এত গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে, দেখুন ক্যাপিটালিজম মানে একবার আঘাত খেয়েছিল কমিউনিজমের কাছে, সোশ্যালিজমের কাছে।
তাকে তো সেটাকে তারা শেষ করতে পেরেছে। এখনো পর্যন্ত ক্যাপিটালিজমকে ধারটা কিছুটা সংহত, কিছুটা মাইল্ড করার জন্য ডক্টর ইউনূস তাদের পরামর্শ মতো এই যে ক্ষুদ্র ঋণ আবিষ্কার করেনি, তিনি নিজেও এটা উদ্ভাবন করছেন। কিন্তু তার এই পলিসি তারা দেখেছে মানে একেবারে ভয়ঙ্কর দরিদ্রদেরকে অন্তত কিছু আলো দেখাবে, কিছুটা সুসহ করবে তাদের। পৃথিবীব্যাপী ক্যাপিটালিজমের নগ্ন রূপ থেকে কিছু লোককে যদি অন্ততপক্ষে সুসহ জীবন দেওয়া যায়, সেটা ক্যাপিটালিজমের স্থায়িত্বের ক্ষেত্রে হেল্প করবে। এই দৃষ্টিভঙ্গি থেকে সম্ভবত ডক্টর ইউনূসের মানে প্রতি তাদের দুর্বলতার যে কারণেই হোক, বাংলাদেশ তার দ্বারা উপকৃত হোক, বাংলাদেশ সুশাসন হোক, গণতন্ত্র ফিরে আসুক, আমরা সবাই অত্যন্ত আন্তরিকভাবে আশা করি। ধন্যবাদ। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে মার্কেট সম্প্রসারণের ক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে, মানুষকে অর্থ দিয়ে, আপনি যে পুঁজিবাদের কথা বললেন, এই পুঁজিবাদের যে মার্কেট কেনাবেচার, সেই মার্কেটটা সম্প্রসারণের ক্ষেত্রে ডক্টর ইউনূস ভূমিকা রেখেছেন, যেটা অনেকে বলে থাকেন, যারা সমালোচক বা সমর্থক তারা বলে থাকেন। একটি ষড়যন্ত্র তত্ত্ব ঘোরাফেরা করছে ইন্টারনেটে, যেটির হয়তো ভিত্তি না, ষড়যন্ত্র তত্ত্বর তো ভিত্তি থাকে না সাধারণত, যে আপনি যেটি বললেন যে ডক্টর ইউনূস আমেরিকার মদদে সামনে এসছে এবং বলা হচ্ছে এরপরে ইসলামিক একটি লেওয়াস দেওয়া হবে বাংলাদেশকে, এবং বাংলাদেশকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে ধ্বংস করবে, অর্থাৎ ইরাক, আফগানিস্তান এরকম পরিস্থিতি করবে, এরকম বলা হচ্ছে। এই ষড়যন্ত্র তত্ত্বের কতদূর কি আমরা আলোচনা করব, আরও আলোচনা করব। বাংলাদেশের আওয়ামী লীগ এই দলটিকে 10 বছর নিষিদ্ধ করার জন্য একটি আইন সংশোধন করা হচ্ছে, বা যে কোনো দলকেই, সেটা নিয়েও আলোচনা করব। আপনারা দুজনই সাথে থাকবেন। আমরা একটি বিরতি থেকে ফিরে আসছি। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে, একটু পরেই ফিরে আসছি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর মুনির মুস্তাফা আলীর কাছে। যে ষড়যন্ত্র তত্ত্বের কথা আপনার কাছে বললাম, আপনাদের দুজনকেই, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ষড়যন্ত্রের কথা বিভিন্ন দিক থেকেই আসে, বিভিন্ন দল থেকে, বিভিন্ন মহল থেকে এগুলো আসে। আসলে এগুলোর দিকে কান দিলে তো আমরা সেই একই জায়গায় থেকে যাব। এই কনস্পিরাসি, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এই যে আপনার যে গভর্নমেন্টটা চেঞ্জ হলো, এখানে কে ছিল, কার ইনভলভমেন্ট ছিল, এ নিয়ে এখন আর গবেষণা করে কোনো লাভ নেই। এখন আমাদের যেটা করা দরকার সেটা হলো যে এই গভর্নমেন্টটা সাকসেসফুল হোক, আমাদের গণতন্ত্র, আমাদের গভর্নেন্স সেই একই কক্ষপথে ঘুরছে, এবং এইটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেটার দিকে আমাদের আসলে নজর দেওয়া উচিত, এবং সে ব্যাপারে আমাদের কথা বলা উচিত। এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই যে একটা পার্টিকে 10 বছরের জন্য তারা অপরাধ করেছে, সে অপরাধের জন্য যাতে 10 বছর তারা পলিটিক্স করতে না পারে, সে ধরনের একটা অ্যামেন্ডমেন্ট আপনার কনস্টিটিউশনে আনার কথা শুনছি। না, একটা আইনে, আইসিটি একটা আইনি, ওটা কোনো ইয়ে না, মানে অ্যামেন্ডমেন্ট না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। জি হ্যাঁ, একটা কথা কিন্তু আমি এই যে এত যে আপনার এই যে সংস্কারের কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু একটা কথা আমি শুনতে পাচ্ছি না, সেটা হচ্ছে দেখুন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে যে অ্যামেন্ডমেন্টগুলো করলো, একটা অ্যামেন্ডমেন্টের কথা বললি যে একটা অ্যামেন্ডমেন্ট করে তারা যে করলো, আপনার যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সেটাকে স্ক্র্যাপ করলো। আচ্ছা, তারা কি এটা বেআইনি ভাবে করেছে? আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি যে এটা যে তারা স্ক্র্যাপ করলো, তারা কি বেআইনি ভাবে করেছে অ্যামেন্ডমেন্টটা? না, বেআইনি ভাবে করেনি। কেন করেনি? কারণ তাদের 2/3 মেজরিটি ছিল, তাই না? আপনার যদি 2/3 মেজরিটি থাকে, আপনি যে কোনো অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারেন। আপনি ওই সারা জীবন ক্ষমতায় থাকার জন্য অ্যামেন্ডমেন্ট করতে পারেন, আপনার সেটা তো বেআইনি না। এখন কেন এটা কেন হলো? এই যে মানে আমরা দেখেন, আপনি যদি দেখেন যে এই যে ক্ষমতার রদ বদল, একবার আওয়ামী লীগ আসে, একবার
আপনার বিএনপি আসে। হ্যাঁ, যে দল ক্ষমতা থেকে চলে যায় তারা দেখেন যে তারা 5 বছরে তাদের শাসন এত খারাপ হয়েছে যে তারা কোনো পার্লামেন্টে এতগুলো সিট পায় না যেখানে একটা গার্ডরেল হিসেবে, একটা স্ট্রং অপোজিশন হিসেবে কাজ করবে। এই যে আপনার অ্যামেন্ডমেন্ট করার সুযোগগুলো পায় কিভাবে? সুযোগগুলো তো পায় আপনার তারা যখন অ্যাবসলিউট মেজরিটি হয়, তারা 2/3 কেন তার সাথে বেশি সিট পেয়ে যায়। হ্যাঁ, কাজে আমাদের এই যে এগুলো দেখতে হবে যে আমাদের একটা স্ট্রং অপোজিশন থাকা দরকার। আমাদের যেখানে আমাদের একটা স্ট্রং অপোজিশন থাকা দরকার, সেখানে আমরা কথা বলছি যে একটা পার্টিকে 10 বছর যাতে তারা পলিটিক্স না আসতে পারে। এই যে আপনার যিনি এই যে আপনার কি বলবো যে ইলেকশন কমিশন যিনি সংস্কার করবেন, যার দায়িত্ব পড়েছে বদিউল আলম মজুমদার, ওনার কিন্তু আমি অনেক কথা শুনেছি যে ইলেকশনটা হয়ে গেল জানুয়ারি মাসে, তার আগে তার কাছ থেকে আমি বারবার শুনেছি যে বিএনপিকে ইলেকশনের বাইরে রেখে যদি কোনো ইলেকশন হয় সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু তিনি আবার এখন বলছে যে পরবর্তী ইলেকশনে যদি আওয়ামী লীগ না আসে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। এখানে পরিস্থিতি তো বিভিন্ন ধরনের পরিস্থিতি বিবেচনা তো রাখতে হবে নাকি রাখতে হবে না? আওয়ামী লীগ যে অপরাধ করেছে, তাদের হাতে যত ছাত্র জনতা মারা গেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেই বিষয়টি তো মাথায় রাখতে হবে নাকি ওইটা ভুলে গেলে ভুলে যাবেন আপনি? না, সেটা মাথায় রাখতে হবে। আপনার সেখানে আওয়ামী লীগের কি সবাইকে আপনি দোষারোপ করবেন? আওয়ামী লীগ একটা পার্টি, আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী থাকে, লক্ষ লক্ষ আপনার লিডার থাকে, আপনি কি সবাইকেই করবেন? একটা পার্টিকেই আপনি করে দেবেন? সেখানে হয়তো লিডারশিপে যারা ছিল তারা দোষী, তাদেরকে আপনি করেন, তাদেরকে আপনি 10 বছর 20 বছর বা সারা জীবনের জন্যই করেন। কিন্তু একটা পার্টি যার আপনার 30-35% সাপোর্ট, আপনি কি তাদেরকে ডিসইনফ্লুয়েন্স করছেন না? আপনি যদি সেই পার্টি দল হিসেবে বিচার করার কি কোনো নজির নাই? একটা দলকে বিচার করার, শাস্তি দেওয়ার, দলকে শাস্তি দেওয়ার আছে তো? হ্যাঁ, নজির আছে। আপনার যেমন ধরেন সেকেন্ড অর্ডারের পরে আপনার নাৎসি পার্টি হলো, সেটা এখন যদি আপনি সেটার সাথে এটা কম্পেয়ার করেন, এটা কি কম্পেয়ারেবল? নাৎসি পার্টি হিটলার যেটা করেছিল সেটার সাথে কি আমাদেরকে সেই নুরেমবার্গ ট্রায়াল হয়েছে, সেই ধরনের একটা ট্রায়াল, সেই ধরনের যদি হয়ে থাকে সে ভালো কথা। হ্যাঁ, আপনি যদি সেই পর্যায়ে নিতে চান ভালো কথা। হ্যাঁ, সেটা করতে গেলে আপনি কি এই যে গত যে হলো সেটাই আপনি করবেন, আর অতীতেও যাবেন, আরো পিছনের দিকে যাবেন? কি অন্য কোনো পার্টি কোনো অন্যায় টন্যায় করেছে কিনা, তারা গণতন্ত্র হত্যার চেষ্টা করেছে কিনা, সেদিকে কি যাবেন? নাকি ওই এই এবার যেটা হলো সেখানেই বসে থাকবেন? এখন আপনি যদি দেখেন যে ডিগ্রি অফ অফেন্স, হ্যাঁ, সেটা আপনি করতে পারেন যে কেউ হয়তো একটু বেশি করেছে, কেউ একটু কম করেছে, হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন। কিন্তু আমি মনে করি না যে সেই পর্যায়ের ক্রাইম হয়েছে যে একটা পার্টিকেই 10 বছরের জন্য তারা আসতে পারবে না। তাহলে আপনি সৃষ্টিটা করছেন কি? আপনি সেটা যদি যান, সেটা আপনি সৃষ্টি করছেন, ধরে নিলাম যে আওয়ামী লীগকে আপনি বাদ দিলেন, বিএনপি, তারপর তো দলই থাকে একটা, আপনি একটা দলকে বাদ দিলে, একটা মেজর পার্টিকে বাদ দিলে, বাংলাদেশ কিন্তু এখন একটা 2 দলীয় ডেমোক্রেসি হয়ে গেছে। আপনার আরো অনেকগুলো পার্টি আছে কিন্তু তাদের সাপোর্ট নেই, সাপোর্ট তো 2 দলেরই আছে। আপনি 35 যদি করেন, যোগ দেন, তাহলে 70% হয়, বাকি সবাই মিলে, তার মধ্যে আবার কিছু ইন্ডিপেন্ডেন্ট আছে, সবকিছু মিলিয়ে আপনার ভোটার। তো সেখানে আপনি ধরেন আওয়ামী লীগকে আপনি বাদ দিলেন, বিএনপি ক্ষমতা আসলো, আবার সেই এই যে আমি যেটা বললাম যে যদি আপনার আশঙ্কা ঠিক আছে, যদি ভারসাম্যহীন পার্লামেন্ট হয়, যদি সেখানে বিরোধী মত প্রকাশের জায়গা না থাকে, যদি বিরোধী দল শক্তিশালী না হয়, তাহলে যে ফ্যাসিজম আমরা পেছনে ফেলে এসেছি সেই একই ফ্যাসিজম সামনে হয়তো আমরা দেখতে পাবো। আশঙ্কাটা আপনার এরকমই? সেই জন্যই তো আমি বলছি যে আমাদের একটা স্ট্রং অপোজিশনের দরকার। অপোজিশনে আপনার যদি অপোজিশন না থাকে তাহলে অপোজিশন পার্লামেন্টে যাবে, তারা একটা রেলগার্ড হিসেবে কাজ করবে। আমি একটু এই ধরনের অ্যামেন্ডমেন্ট না করতে কাছে এই মুহূর্তে যেতে চাই, সেটি হচ্ছে
আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের দল হিসেবে বিচার করা উচিত? নেতাকর্মীদের তো করতেই হবে, কিন্তু দল হিসেবে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত না? আমার মনে হয় না। এটা তো যারা অপরাধ করেছেন, প্রফেসর সাহেব যেমনটা বলেছেন, তাদের যদি অপরাধ করেছেন সেটা প্রমাণ করা যায়, তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা কি কি অপরাধ করেছে আনবে ইত্যাদি। আর যারা নিষিদ্ধ করার কথা বলেছেন, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। বাংলাদেশের সমগ্র জাতি মানে যেখানে একটা মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বা অধিকৃত বাহিনী, দখলদার বাহিনী এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানে হত্যা, নারকীয় হত্যাকাণ্ডে যারা ধ্বংসযজ্ঞে লিপ্ত ছিল, সেই পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে, সহায়ক হিসাবে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে সেখানে রোল প্লে করেছে। শেষ মুহূর্তে আলবদর বাহিনী তৈরি করে তারা মানে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। সেই দলকে আওয়ামী লীগের প্রতি এই 15 বছর ফ্যাসিস্ট শাসন কথা সবাই বলছে, আওয়ামী লীগের উপরে প্রচন্ড চাপ ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণার জন্য। নিষিদ্ধ ঘোষণা করেনি, শেষ মুহূর্তের কথা আমি পরে আসছি। তেমনকি হেফাজত ইসলাম, অন্য যারা এবং সমস্ত ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদেরকে নিষিদ্ধ করার জন্য বারবার চাপ হচ্ছিল প্রচন্ড, বিশেষ করে জামাতের উপরে। জামাতকে তারা নিষিদ্ধ করেনি, শেষ মুহূর্তে করেছে। সেটা আরেকটা প্রেক্ষাপট, যেটা অনেকে বলেছে তারা একেবারে পতনের মুখে যখন তাদের হচ্ছে। এখন তো দেখা যাচ্ছে তারা যেটা বলেছে নিষিদ্ধ করা ঠিক হয়নি, এটা একটা হতে পারে, কিন্তু সেই ঠিক হয়নি বা হয়েছে। কিন্তু এই যে শিবিরের ছাত্ররা, তারা যারা এখন তারপরে হেফাজতের লিডার মমিনুল হককে এই সরকার প্রতি রীতিমতো ভয়ঙ্কর ভাবে পাবলিকলি বক্তব্য দিয়ে হুমকি উচ্চারণ করছেন, বলছেন যে তোমাদের এটার পেছনে আমরা অর্গানাইজ করেছি, আমরা অর্গানাইজ, কৌশলগত কারণে আমরা সেটা তখন প্রকাশ করিনি। খবরদার, হুঁশিয়ার, আমাদের কথা মতো তোমাদেরকে চলতে হবে, আমাদের এইটা তোমরা করতে পারবে, এর বাইরে করতে পারবে না। এখন শিবিরের নেতা বেরিয়ে এসছেন যে তারা কৌশলগত, এর পেছনে আরো কতটা ছিল, বাইরের কে ছিল না ছিল, এগুলো এখনো বেরিয়ে আসছে, অলরেডি এরা বেরিয়ে এসছে। ফলে তাদেরকে নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগ যেই দলের নেতৃত্বে পূর্ববঙ্গের মানুষ স্বায়ত্ত শাসনের সংগ্রাম করেছে, স্বাধিকারের সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধ করেছে, সেই দলের একটা শাসন আমলের মানে মানে অন্যায়ের জন্য, এক্সেসের জন্য, অপরাধের জন্য আপনি তাদেরকে নিষিদ্ধ করে দেন। পৃথিবীতে তাহলে অনেক দল, অনেক কিছু, মানে রিপাবলিকান পার্টি প্রায় অন্ধভাবে ট্রাম্পকে সমর্থন করছে। ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন, কংগ্রেস অ্যাটাক করছে, সেখানে পুলিশ মেরেছে, অন্য কয়েকজন মারা গেছে এবং বহু লোক আহত হয়েছে। পার্লামেন্টের স্পিকারের চেয়ার অবমাননা করেছে প্রেসিডেন্টের। তো রিপাবলিকান পার্টিকে বেআইনি করার কথা কেউ বলছে? খালি হত্যাই না, রীতিমতো গণতন্ত্র হত্যার মানে পার্লামেন্ট ভবন অ্যাটাক করেছে। আর বাংলাদেশকে আপনি এই সমস্ত যজ্ঞ থেকে উদ্ধার করে যারা বলছেন, দাবি করছেন, তারা কি করলেন? তারা প্রথম সুযোগে প্রধানমন্ত্রীর বাসভবনের কথা আমি ছেড়ে দিলাম, রাষ্ট্রীয় ভবন, পার্লামেন্ট ভবনকে অবমাননা করেছে। তারা সেখানে ধ্বংসলীলা চালিয়েছে রীতিমতো। তাদেরকে বেআইনি করবেন? তাদেরকে ক্ষমতা যারা গেছে, বসে গেছে, তাদের নেতারা, তাদেরকে সরিয়ে দেবেন? বাংলাদেশ রাষ্ট্রের যিনি স্রষ্টা, তার বাড়ি ধ্বংস করে দিয়েছে, মিউজিয়াম ধ্বংস করে দিয়েছে, তাদের বিচার করবেন না আপনি? তাদের ব্যাপারে এই নতুন শাসকরা একটা কথা বলেছেন, এই সমস্ত গর্হিত কাজ, মুক্তিযুদ্ধের স্থাপনা, মুজিবনগর যেখানে বাংলাদেশ সরকার, মুক্তিযুদ্ধ সরকার গঠিত হয়েছে, সেইটা সমস্ত ধ্বংস করে দিয়েছেন। এগুলোর বিচার হবে না? বিচারের কথা আপনি বলছেন, এদের কথা ভয়ঙ্কর অন্যায় করবে এরা, এমনকি এটার জন্য এরা পরবর্তীতে রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। যারা করবে তারা দুদিন আগে হোক পরে হোক তাদেরকে পস্তাতে হবে, তারা যদি দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এই ভয়ঙ্কর পথ থেকে তারা সরে আসবেন আমি আশা করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি যাব ডক্টর মুনির মুস্তাফা। আমি একটু যুক্ত করতে চাই। মানে আমি এই যাবৎ পর্যন্ত যতটা দেখেছি এই গভর্নমেন্টের যে কাজকর্ম, তাতে আমার কাছে আমি খুব একটা আশাবাদী নই, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমাদের তো অন্য কোনো অল্টারনেটিভ নেই, আমাদের তো সাকসেসফুল হতে হবে। আমি যেমন বললাম যে আমরা একই বলায় ঘুরছি, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে এটা এখন সেই যে পলিটিক্স অফ রেট্রিবিউশন, রিভেঞ্জ পলিটিক্স, সেই রিভেঞ্জ পলিটিক্স দেখে আমরা যাচ্ছি। যেমন ধরেন এই যে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট, এই যে বদিউল আলম মজুমদার, হ্যাঁ, তার সাথে ভালো লোক কি পাওয়া যেত না? হ্যাঁ, তার কথাবার্তায় তো আমি বহুদিন যাবত তার কথাবার্তা শুনে আসছি এবং তার কথাবার্তায় পরিষ্কার বোঝা যায় সে
বিএনপি লিনিক একজন পার্সন। আপনি দেখেন এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সে কি ছিল, সেই জামাত ইসলামের যারা ছিল, যাদের বিচার হয়েছে সেই আইসিটিতেই তাদের ডিফেন্স লয়ার। এটা কি মানে আপনার কাছে কি অ্যাপিয়ারেন্স অফ ইম্পার্শিয়ালিটি হবে না এই ধরনের একটা লোককে যদি আপনি নিয়োগ দেন? হ্যাঁ, আমার একটা ঘটনা বলি। আমার এগেনস্টে, আমার একটা বিজনেস ইন্টারেস্টের এগেনস্টে একজন মামলা করেছিল। তা আমি একটা লয়ার কাছে গেলাম মানে ডিফেন্সের জন্য। সে লয়ারটা যখন দেখলো আমার অপোজিশন পার্টি তাদেরকে সে রিপ্রেজেন্ট করেছে অতীতে, সে তখন আমার কেসটা নিল না। সে বলল যে না, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, কারণ আমি তাকে আগে রিপ্রেজেন্ট করেছি। আর সেখানে দেখেন এই যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলো, হ্যাঁ, তো এইগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে ওই সেই একই বলায় আমরা ঘুরছি, সেই একই পলিটিক্স অফ ভেঞ্জিয়ান্স বা পলিটিক্স অফ রেটিউশন সেগুলো চলছে। আমি আশা করব যে এগুলো থেকে বেরিয়ে এসে যদি আমরা নতুন কিছু একটা করতে পারি, হ্যাঁ, তাহলে সেটাই হবে। কারণ ওই টিট ফর ট্যাট তো থাকলে তো সেটা সেই যে লাউ সেই কদুই থেকে গেল। হ্যাঁ, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। জি, আপনাকে ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ উল্লাহ। দেখেন, এখানে একটি বিষয় বলে রাখি যে একটি আজকে সংবাদ দেখলাম, জামাত ইসলামী তারা যে চেষ্টা করছে যে অন্যান্য ইসলামিক দলগুলো, ইসলামপন্থী দলগুলোর সাথে একটা ঐক্য করার চেষ্টা করছে, নির্বাচনী ঐক্য। আপনার কি মনে হয় যে তারা এই রাজনীতির বাইরে সমাজ থেকে যে সাপোর্ট এটা কি পাবে? তারা কি বাংলাদেশের মতো এই সমাজ সবসময় আমরা দেখেছি এই ধরনের দলগুলোকে এর আগে করেছে, যাকে বলা যে প্রত্যাখ্যান করেছে, এবার কি পারবে? বলা মুশকিল। আপনার প্রশ্ন আমি শুননি, কারণ কথা কেটে যাচ্ছে। আমি জানি না আমারটা আপনি শুনছেন কিনা। আমি শুনতে পাচ্ছি, আমি কি আরেকবার করব? হ্যাঁ, আরেকবার একটু বলা। জামাতে ইসলামী অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তাদের সাথে একটা ঐক্য করার চেষ্টা করছে, নির্বাচনী ঐক্য। আপনার কি মনে হয় যে তারা সফল হবে? সমাজ থেকে তারা প্রত্যাখ্যাত হবে কিনা? তাদের একটা মানে মোর্চা তারা সম্ভবত করলে সেটা অসঙ্গত কিছু হবে না। তারা তো মোটামুটি একটা ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা চায়, ফলে একদিক থেকে ভালোই হবে। সেটা অনেকগুলো দলে বিভক্ত আছে এবং তারা হোক, কিন্তু সমর্থন কতটা পাবে সেটা বাংলাদেশ সুফিজমের মাধ্যমে, সুফিদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম এসেছিল, সুফিরা প্রচার করেছিলেন, সেই সুফিদের উপরে অনেকে অ্যাটাক করেছে। এরা এখন এসে সেটার ব্যাপার নিন্দা করেনি, ওয়াহাবিদের ঘরানাতে এরা চলছে। যাই হোক, তো বাংলাদেশকে এরা খুব, যেমন ভারতের মন্ত্রীর বক্তব্যের আমি নিন্দা করছি, তেমনি ভাবে বাংলাদেশ সরকারের বাস্তবতা হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী, শক্তিশালী প্রতিবেশী, বড় প্রতিবেশী। আমরা যেমন ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারবো, কিছু কিছু সমস্যা করতে পারে, ভারতও আমাদের জন্য কিছু কিছু সমস্যা। ফলে আমাদের স্বাভাবিক সম্পর্ক রক্ষার জন্য আমাদের সরকারকে অবশ্য মানে সে ব্যাপারে সংবেদনশীল হতে হবে, বাস্তবতাবাদী হতে হবে, মানবতাবাদী হতে হবে। বিশেষ করে ভারত বিরোধী মানে কথাবার্তা বেশি বললে বাংলাদেশের লোক তখন আবার সাম্প্রদায়িক হয়ে যায়। বাংলাদেশকে কোনো অবস্থাতে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হতে দেওয়া হবে না। আমাদের সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেন কোনো নির্যাতন না হয়, এদিকে একদম স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে। আর ইসলামী রাষ্ট্র দলগুলো ব্যক্তিগতভাবে এই ইসলাম প্রচার আপনার সুফিরা করলেন, তারপরে মানে প্রথমে এই হিন্দুরাই তো সংখ্যাগরিষ্ঠ ছিলেন, সেই আমলে মুসলমান হলো, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা বিদেশ থেকে এসে শাসন করলো, কাউকে জোর করে মুসলমান করা তারা চেষ্টা করেননি। ব্রিটিশরা আসলো, তারা এদেরকে খ্রিস্টান মিশনারি কিছু কাজ করেছে, কিন্তু ব্যাপকভাবে ধর্মান্তকরণের চেষ্টা করেননি। তো তেমনি ভাবে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের সমাজকে যদি জোর করে ধর্মীয় রূপ দেওয়া যায়, বেশিরভাগ লোক কোনোদিন কি নামাজ কর্মা কেউ পড়েননি, হজ করেননি, করেছেন, এদেরকে একেবারে ইসলামী রাষ্ট্র করার নাম করে তাদের মতবাদ চাপিয়ে দেওয়া। এখানে আবার হেফাজতের সাথে আপনার ডিফারেন্স আছে সার্টেন ব্যাপারে, জামাতে সেখানে গন্ডগোল লেগে যাবে, শিয়া সুন্নির গন্ডগোল, কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং তাদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য আমাদের এই হিফাজতি এবং জামাতিদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো মানে এবং কে দোজখে যাবে, কেউ এরকম কথা বলছে, দোজখে যাবে তারা। তো আল্লাহর দায়িত্ব, এরা শিরক করছে নিজেরা,
এরা বলছে, ফলে এটার থেকে তারা সরে আসা উচিত। বাংলাদেশকে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র থাকা উচিত, যেখানে গণতন্ত্র থাকলে তাদের আসনও থাকবে, তাদের বিরোধীদের আসন থাকবে। ফলে গণতান্ত্রিক রাষ্ট্র না করতে পারলে এট দি এন্ড অফ দি ডে কয়েক বছর পরে হলো এমন একটা সমস্যা হবে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করে এবং গণতান্ত্রিক না করে আধা ডিক্টেটরিয়াল ব্যবস্থা করে, আবার যদি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা আসতে পারে, সম্ভবত আসবে, তখন এই ধর্মপন্থী রাষ্ট্র দলগুলোকে নিষিদ্ধ করবে, তখন আরো ক্ষতি হবে। আমরা দেখি সবশেষে আমরা যেটি দেখেছি যে কয়েকটি সংগঠন, রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে নির্বাচন কমিশনের, এবি পার্টি, তারপরে গণসংহতি আন্দোলন, তারা পেয়েছে। আশা করছি তারা একটা বিরোধী দলের ভূমিকা যেতে পারবে। জানি না তারা সরকারের পক্ষেও থাকতে পারে। এখন কি অবস্থায় নির্বাচন তাকে করতে হবে, নির্বাচন জনগণের সমর্থন পেতে হবে। যে ধর্ম হেফাজতের যে লোক মন্ত্রী হয়েছেন কয়েকদিন আগে, তিনি ডক্টর ইউনূসকে বলছেন আপনাকে এবারে দাড়ি রাখা উচিত। মানে কে দাড়ি রাখবে না রাখবে এটা পর্যন্ত তারা মিডিয়ায় ছড়িয়েছে। সাইয়েদা যে মহিলা মানে পরিবেশ বিষয়ক মানে হয়েছেন উপদেষ্টা, তাকে বলেছে আপনি এখন হিজাব পরা উচিত। তো কিভাবে আমরা এখনো কিন্তু জানি না, রাষ্ট্র নির্দেশ দেবে জানি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে সোশ্যাল মিডিয়ায় এইসব বক্তব্য সামনে এসছে, কিন্তু তিনি বলেছেন কিনা এইসব প্রমাণ আমাদের হাতে নেই, নিউজও নেই। আপনাদের অসংখ্য সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মনির মুস্তফা আলী। ডক্টর মনির মুস্তফা আলীর বক্তব্য আরও শুনতে পারলে ভালো লাগতো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।